একাত্তর সংযোগে আরো একবার স্বাগত। সঙ্গে আছে মিথিলা ফারজানা, ডক্টর নুরুল আলম লেনিন। সময় কম যেহেতু তাই ছোট ছোট করে সবার কথা নিতে চাই। প্রলোভন, যে প্রলোভন চারিদিকে দেখা যায় সেটি কি শুধুই দালালের প্রলোভন? দুর্নীতির টাকায় বড় বড় গাড়ি বাড়ি, তার সঙ্গে বিভিন্ন রকমের অদ্ভুত ব্যবসা, অবৈধ চোরাকারবারি, বিভিন্ন রকমের অর্থের সূত্র, অর্থের উৎস থেকে সফল মানুষ হয়ে যাওয়ার যে প্রলোভন চারদিকে, বা বিদেশে গিয়েও বিভিন্ন সময় অবৈধ পথে গিয়েও অনেকেই যারা অর্থনৈতিকভাবে সফল হয়ে উঠছেন, তাদের সেই দৃষ্টান্ত কি মানুষকে প্রলোভিত করছে না? সেই ব্যাপারে চিন্তা করার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ মিথিলা। আমি একটু অন্যভাবে বলি কথাটা। প্রলোভন শব্দটা সবচাইতে প্রাচীন এবং সবচাইতে প্রাচীন রোগ, মানে হিউম্যান বিং এর জন্য। কার প্রলোভন নাই? যার অগাধ টাকা আছে সেও প্রলুব্ধ হয় আরো অনেক বেশি টাকা করার জন্য, যার 1 টাকার আছে সে প্রলুব্ধ হয় আরো টাকা করার জন্য। তো সুতরাং সেটা আছে, কিন্তু আমরা এখানে যেটা ফোকাসটা এনেছেন যে হ্যাঁ, এই যে দরিদ্র মানুষ, এই যে প্রান্তিক মানুষ, তারা কেন প্রলুব্ধ হয়? তাদের প্রলুব্ধ হওয়াটাই তো স্বাভাবিক, তার জীবনের জন্য, সে বেঁচে থাকার জন্য। ডক্টর, আমার কিন্তু আসলে সেটি ফোকাস নয় যে তারা কেন প্রলুব্ধ হয়, বরং আমার ফোকাসটি এই জায়গায় যে প্রলুব্ধ হওয়ার জন্য যে বিভিন্ন অবৈধ পন্থাগুলো খুলে আছে, সেই খোলাটাকে আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারছি। সেটা ভিন্ন প্রশ্ন। প্রলুব্ধ সে হবে, প্রলুব্ধ তাকে করার জন্য আমাদের সমাজে একদল লোক আছে, কারণ প্রলুব্ধ করেও ব্যবসা করা যায়, প্রলুব্ধ করেও টাকা পাওয়া যায়, এবং রাষ্ট্র সর্বগ্রাসী না। এটা মনে রাখতে হবে যে এইখানে এই 16 কোটি মানুষের এই দেশটায় রাষ্ট্র সর্বগ্রাসী না, যে সর্বক্ষেত্রে সকল রকমের প্রলোভন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ঠিক যে এই যে প্রলুব্ধ করে প্রতারকের দল তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, নিঃসন্দেহে এটার দুটো দিক আছে। আমি মনে করি যে রাষ্ট্রেরও যেমন এইটাকে বন্ধ করার জন্য আইনি ব্যবস্থা বা তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য নানান রকম গণমাধ্যম হোক, আরো সামাজিক আন্দোলন হোক, আমাদের এনজিও গুলোকে হোক, তাদেরকে কাজে লাগানো, অর্গানাইজড ওয়েতে মানুষকে সচেতন করা দরকার। অ্যাট দ্য সেম টাইম এটা একটা সামাজিক দায়িত্ব রয়েছে। আমরা যারা সমাজের মানুষ, আমি আমার প্রতিবেশীকে যাতে এই কাজে প্রলুব্ধ না হয় তার প্রতি আমারও দায়িত্ব আছে। সুতরাং একদিকে রাষ্ট্র আর একদিকে সমাজ, আমার যে প্রশ্নটি ছিল, আমি আরো একবার অর্থনীতিবিদের দৃষ্টি থেকে আপনাকে বলতে বলবো যে এই প্রলোভনের যে অবৈধ পথগুলো খোলা আছে, যেই অবৈধ পথে শর্টকাটে মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে, সেটিকে তো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেই হবে নাকি? ডক্টর হাসান, আমি একটু পেছন থেকে আপনার জবাবটা দিই। পেছন থেকে ঐতিহাসিক ভাবে আমি একটু তাকাতে চাই। আমরা যেটাকে প্রলোভন বলছি, অন্যরা সেটাকে স্বপ্নও বলতে পারে, কারণ স্বপ্নের হাতছানিতেই তো মানুষ অন্য দেশে গিয়েছে অতীতে। ইউরোপ থেকে নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই যে বিরাট ভাবে মাইগ্রেশন হয়েছে, এটার মূলে কি ছিল? স্বপ্ন। আবার বলতে পারি যে লোভে। আমরা লোভ কখন বলি? যখন ব্যর্থ হয়, যখন সাকসেসফুল হয় বলে স্বপ্ন পূরণ হয়েছে। এই ডিস্টিংশনটা কিন্তু অ্যাপ্রায়রে ঠিক করা যাবে না, ঠিক করাটা উচিত। কিন্তু স্বপ্ন পূরণ যদি হয় অবৈধ পথে, সেটিকে আপনি কি বলবেন? মানুষের স্বপ্ন থাকবে, স্বপ্নকে রিয়েলাইজ করার জন্য মানুষ প্রচেষ্টা নেবে। এবং এটা সত্যি কথা যে বাঙালি কিন্তু খুব একটা রেজিলিয়েন্ট নেশন। বাঙালি, আমরা যেমন বিজনেসের ক্ষেত্রে রেজিলিয়েন্সি দেখিয়েছি, আমাদের ইয়াং লোকেরা কিন্তু বিভিন্নভাবে, দুঃসাহসিকভাবে আমি বলবো, তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে সেটেল করেছে। ডক্টর মনসুর, আমি আবারও প্রশ্নটি করছি, স্বপ্ন পূরণটার যদি পদ্ধতি হয় শর্টকাট, অবৈধ, অসৎ, সেটিকে তাহলে আপনি স্বপ্ন কিভাবে বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল এই ডিস্টিংশনটা কার তৈরি? যে আইন করে সে তৈরি করে বলে লিগ্যাল। আমি কি সেটাকে মানবো? আমার কাছে যদি বর্ডারে বলা হয় যে এই পণ্যটা অবৈধ, এই পণ্যটা বৈধ, যে স্মাগলার তার কাছে মনে হবে দিস ইজ অল ট্রেড। আমার কথা হচ্ছে যে কিন্তু যিনি আইন তৈরি করেন তাকে তো সেটি নিয়ন্ত্রণ করতে হবে। যে স্বপ্ন দেখছে তার কাছে কি ইউরোপ যাওয়াটাকে ইলিগাল মনে করবে? সে মনে করবে আমি ওখানে যেতে হবে, কারণ ওখানেই আমার স্বপ্ন পূরণ হবে। সেই দৃষ্টিকোণ থেকে সে দেখছে। এখানে কিন্তু ওই আইনি বাধা কিন্তু বাধা নয়, ওটা আমাদের একটা, আমি বলবো যে একটা লিগালিস্টিক থিং, যেটা মন থেকে কেউ মানবে না, এটা কিন্তু মনে নিতে হবে। তবে আমি একটু এটাও কথা বলবো যে বাঙালির যেতটুকু আমরা দেখছি, আমাদের যে দারিদ্র বিমোচন যেটুকু হয়েছে, এটা কিন্তু আনস্কিল লেবারের থ্রুতেই হয়েছে, এদের থ্রুতেই হয়েছে। এরা সর্বনিম্ন স্তরের, কিন্তু এরা বিভিন্ন দেশে যে কষ্ট করে আমাদের এই দারিদ্র বিমোচন করেছে। যদি এটা ডাক্তাররা যেত শত সহস্র, তারা ঢাকা শহরে উন্নতি করতো, গ্রামীণ উন্নতি হতো না। কিন্তু এটা একটা পজিটিভ সাইড আছে, সোশ্যাল সাইড আছে, সেটাকে ভুললে চলবে না। আপনার প্রশ্নের জবাবে এখন আমি বলবো
সময় খুব কম। যে সরকারকে ফর্মাল চ্যানেলগুলো খুলে দিতে হবে। ফর্মাল চ্যানেলে প্রচুর স্কোপ আছে, ফর্মাল চ্যানেলে আমাদেরকে যেতে দিতে হবে এবং সেই ব্যাপারে ইকোনমিক ডিপ্লোমেসি অনেক বাড়াতে হবে। বিদেশে প্রচুর চাহিদা আছে, চাহিদা আরো বাড়বে, পপুলেশন এজিং হচ্ছে, বাঙালিদের অনেক সুযোগ আসবে, সুযোগের সৎ ব্যবহার করতে হবে, রাষ্ট্রকে সেই দিকে নজর দিতে হবে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি এসবের সাথে একমত কিনা, কিংবা কিছু যোগ করবেন কিনা? একমত তো অবশ্যই, আর যোগ করার এটাই আছে যে মানুষ বাইরে যাবে। আমি হাসান মনসুর সাহেবের সাথে একমত যে মানুষ প্রলোভন নয়, স্বপ্ন দেখছে, সুন্দর জীবনের স্বপ্ন দেখছে, যেটা মনে করছে যে একটু দূরে গেলে, একটু কষ্ট করলে, একটু অ্যাডভেঞ্চার করে বাইরে গেলে আমি আরো অনেক সামনে এগোতে পারবো, এই দিকে যাচ্ছে ওরা। এখন আপনার ফর্মাল চ্যানেলগুলি কাজ করাতে হবে, যেটা উনি বললেন, ডিপ্লোম্যাটিক চ্যানেল, এবং আমাদের যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। আমাদের এদিকে কিন্তু সরকার খুব একটা নজর দিচ্ছে আমি মনে করি না। আপনি দেখেন সারা বিশ্বে কি পরিমাণ নার্সের দরকার আছে, সেই নার্স এখানে এটা ডেভেলপ করতে পারছে না। এখন সৌদি আরবে মহিলাদের নিয়ে যাবে, একজন মহিলা 30,000 টাকা বেতন পাবে, ভালো, বেতনটা ভালো, কিন্তু সেই মহিলাকে 7 দিন গৃহ শ্রমিক হিসেবে যাওয়া যাবে, 7 দিনের ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে। সে কিভাবে ফ্রিজ চালাবে, কিভাবে মাইক্রো ওভেন চালাবে, এটা গ্রামের মেয়ে কি করেছে বুঝবে, এইগুলি তখন বদনাম হয়ে যায়। তো এই জিনিসগুলি দেখতে হবে এবং এই ফর্মাল চ্যানেলে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর ইনফর্মাল চ্যানেল কোনোদিনই বন্ধ করতে পারবে না। এইটা যাবেই, যারা সুযোগ পাচ্ছে না তারা সুযোগ তৈরি করে নেবে, এবং এইভাবেই কিন্তু সারা বিশ্বে আজকে বাঙালিরা ছড়িয়ে পড়েছে। ডক্টর নুরুল আলম, শেষ মন্তব্যটি যদি করেন। হ্যাঁ, আমি একটা কথা বলি যে এই পৃথিবী হচ্ছে মানুষ জাতির অভিন্ন আবাস, এবং একটা সময় খুব বড় একটা স্লোগান ছিল ইকোনমিস্টদের এবং সারা দুনিয়ার, যে আমরা একটা নিউ ইকোনমিক অর্ডার চাই সারা দুনিয়াতে, পৃথিবীর সকল সম্পদের মালিক পৃথিবীর সকল মানুষ, এবং সেই জন্য একটা ভিসাবিহীন বিশ্ব যদি হয় তাহলে এই স্বপ্ন পূরণটা সহজ হয়ে যায়। আমরা স্বপ্ন পূরণের জন্য যেমন ভিসাবিহীন বিশ্ব হোক, বা আজকে আন্তর্জাতিক সহযোগিতার জন্য হোক, বা নিউ ইকোনমিক অর্ডার হোক, সেই সংগ্রামও করব, তেমনি একই সঙ্গে আমাদের দেশে এই স্কিলনেস বাড়িয়েই মানব সম্পদ রপ্তানির এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর নুরুল আলম লেনিন, অনেক ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ, এবং অনেক ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা আমাদের সাথে আছেন তার সেই অধিকারেই বলছি। আপনারা মনে রাখবেন যে কোনো যৌন হয়রানি এবং যৌন সন্ত্রাসের প্রতিবাদ আপনি করবেন, মুখ বুজে থাকবেন না। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আছেন আমাদের সাথে এই লড়াইয়ে। এই লড়াই আমাদের জিততেই হবে। শুভরাত্রি।